সবে বসন্ত পড়েছে। হরির চায়ের দোকানে রামু আর বড়দা এসে বসে চায়ের আসর জমিয়েছে। যেই রকম ভাবে গরম পড়ছে, মনে হচ্ছে এই দেশে থাকাই দায় হয়ে যাবে। ভাবছি পাহাড়ে চলে যাব, হিমালয়ে, ওখানে বেশ ঠান্ডা পড়বে। কি বলো হরিদা? তুমি কথাটা মজার ছলে বললে, আসলে এটাই ঠিক। কারণ যা গরম পড়ছে, এইখানে থাকাই দুষ্কর হয়ে গিয়েছে। দেখেছো কি গরম পড়েছে? কথা বলতে বলতে মনে হচ্ছে নিজেই হাঁপিয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি, বুঝলে? ও বড়দা, তোমার কি হলো? তুমি এত কি ভাবছো? গরম নিয়ে আবার কিছু লিখবে নাকি? হ্যাঁ, তুমি তো আবার লেখক মানুষ। লিখতে তোমার গরমকাল নিয়ে বেশ ভালোই হবে, কিন্তু বসে লেখাটা দুষ্কর আর কি। আরে তোরাও না। শোন রামু, আমি ওইসব লেখালেখির কথা এখন ভাবছিলাম না রে। আমার সাথে ঘটে যাওয়া অনেক দিনের আগেকার ঘটনা আমার একটা হঠাৎই মনে পড়ে গেল। যাই গরমের দিনেই আমার সঙ্গে হয়েছিল রে। তখনও এইরকম তীব্র প্রচণ্ড গরম পড়েছিল। সেই কথা আজও আমাকে ভাবিয়ে তোলে। ও বদ্দা, তোমার সঙ্গে আবার কি ঘটনা ঘটলো? আগে তো কখনো বলনি। এমন গরমের সময় কি তুমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলে নাকি? খারাপ বলে খারাপ? একেবারে বাঁচা মরার প্রশ্ন। কি হয়েছিল সেই ঘটনা শুনলে তুই এক্ষুনি শিউরে উঠবি রে রামু। তাই তো বলছি, আমার সেই ঘটনার কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই লোমহর্ষক ঘটনার কথা আমি জীবনেও ভুলতে পারবো না রে রামু। জানতে চাইছিস? তাই বলছি, শোন। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন আমার বয়স 15 কিংবা 16। তোরা তো জানিস, আগে এই গ্রাম অনেক ছোট্ট ছিল। আস্তে আস্তে এই গ্রামের লোক সংখ্যা বাড়ার ফলে জায়গা জমিও বেড়েছে। বন উজাড় করে গ্রাম বানানো হয়েছে। একদিনকার কথা, যেদিন আমি বসেছিলাম খাটের ওপর, মা আমার কাছে এসে হঠাৎই বলে উঠল, খোকন, তুই বাড়িতে সাবধানে থাকিস। আমাকে এক্ষুনি তোর মাসিমার বাড়িতে যেতে হবে রে। সাবধানে থাকিস খোকা। কেন গো মা, কি হয়েছে? তুমি এক্ষুনি মাসির বাড়িতে কেন যাবে? কোনো বিপদ আপদ হলো নাকি গো? এমন হাঁপাচ্ছ কেন তুমি? এমনি এমনি কি হাঁপাচ্ছি রে? তোর মেসোমশাই মারা গিয়েছেন রে। তোর মাসি আমাকে চিঠি পাঠিয়েছিল। ও খুব ভেঙে পড়েছে। এখন ওর পাশে আমার থাকা উচিত। তাই এখন আমি তোর মাসির বাড়ি যাচ্ছি। কি বলছো মা? তাহলে মা, আমিও তোমার সঙ্গে যাব। আমাকেও নিয়ে চলো না। এমন দুর্দিনে আমাদের মাসির পাশে দাঁড়াতে হবে মা। আমিও যাব তোমার সঙ্গে। আরে না, সেটা হয় না। বাড়িতে আমাদের পোষ্য সর্বস্বীকে কে দেখবে তাহলে? ওকে তো কাউকে দেখতে হবে, তাই না? তাই বলছি, তুই এখানে থাক, সর্বস্বীর আর নিজের খেয়াল রাখিস। আমি কাল সকালেই চলে আসব। আচ্ছা, তাহলে আমি এখানেই থাকছি। তুমি সাবধানে যেও মা। আমি সর্বস্বীকে খুব ভালোভাবেই রাখবো, তুমি চিন্তা করো না। মিশর এমন মৃত্যুর খবর শুনে আমি শোকাহত হয়ে পড়েছিলাম। আমি মাকে অনেকবার বোঝানোর পরেও সে আমাকে নিয়ে যেতে রাজি হলো না। তাই আমি বাধ্য হয়ে বাড়িতে থেকে গেলাম। তা তুমি তোমার মেশোর ঘটনাটা নিয়ে একটু চিন্তিত, সেই কথাই কি বলতে চাইছো নাকি? তুমি কি বলছো সেটা পরিষ্কার করে বলো। আরে রামু, তুই আমার কথা কি শুনবি, নাকি নিজেই যা খুশি তাই ভেবে নিবি? আমি বলছি তো ওটা নয়। আসল ঘটনাটা তো ঘটে মা চলে যাওয়ার পরেই। আমি একা রাতে শুয়েছিলাম। সেই দিন ছিল ঘোর পূর্ণিমা, আকাশে চাঁদ উঠেছিল। আমি বিছানার উপর শুয়ে রয়েছি। হঠাৎই কেমন যেন একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া এসে আমার শরীরটাকে শীতল করে দিয়ে গেল। আমার মনে হচ্ছিল ঘুমটা রাতে ভালোই হবে, কিন্তু হঠাৎই সেটা
দুঃস্বপ্নে পরিণত হলো। হঠাৎই গোয়াল ঘর থেকে শুনতে পেলাম একটা বীভৎস চিৎকার। মনে হলো সর্বশী যেন আত্মচিৎকার করে উঠল। আমি তড়িকি মরি করে বিছানা থেকে নেমে এলাম। নেমে পড়ে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম গোয়াল ঘরের কাছে। কিন্তু গোয়াল ঘরের কাছে এসে কোনো প্রকার সুবিধা হলো না, বরং উল্টে এসে দেখি এখানে কোথাও সর্বশীর কোনো চিহ্নই নেই। কি তাজ্জব ব্যাপার! একটু আগেই তো সর্বশীর আত্মচিৎকার শুনলাম, তাহলে সর্বশী গেল কোথায়? সর্বশী, সর্বশী কোথায় তুই? কোথায় গেলি তুই? তাড়াতাড়ি করে চলে আয়। কোথায় গিয়েছিস তুই? এ কি, একটু আগেই তো আমি সর্বশীর করুণ আর্তনাদ শুনে এখানে ছুটে এলাম, এখন এসে দেখছি সর্বশীই নেই। পাশের জঙ্গলটাতে কি গিয়ে একবার দেখে আসবো, ওইখানে আবার চলে গেল নাকি? হ্যাঁ, তাই করি, বরং গিয়ে একবার দেখেই আসি। এরপর আমি হাঁটা শুরু করলাম পাশের জঙ্গলটায় যাওয়ার জন্য। বাড়ি থেকে বেশ একটা দূরে নয় জঙ্গলটা, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। কিন্তু রাতের চাঁদনি আলোয় ভুলবশত আমি টর্চ লাইট নিয়ে বের হতেই ভুলে গিয়েছি, তাই এই অন্ধকারে চাঁদের আলোই একমাত্র দিশারা হয়েছিল আমার। কিন্তু আমি যখন জঙ্গলের গভীরে প্রবেশ করলাম, আচমকা একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগলো। আমার কেমন একটু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একটু পরেই আমার হৃৎপিণ্ড যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইলো, কারণ আমি এমন এক ভয়ানক দৃশ্য দেখলাম যা কোনো লৌকিক ঘটনা নয়, এটা একেবারে অলৌকিক ঘটনা। দেখলাম একটা ছেঁড়া ফাটা জামা গায়ে দেওয়া লোক আমার সর্বশীর গা থেকে সমস্ত মাংস খুবলে খুবলে খাচ্ছে। কি বীভৎস এই ঘটনা! দেখে দেখে আমি বরফের মতো স্থির হয়ে গেলাম। আমার গা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আমি ভয়ে থরথর করে কাঁপছি। আমার রক্ত যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় লোকটার উদ্দেশ্যে বলে উঠলাম, এই কে 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 আপনি? আমার সর্বশী, আমার সর্বশীকে আপনি মেরে ফেলেছেন? আর আপনি আপনি কাঁচা? ছি ছি ছি, এ আপনি কেমন অমানবিক কাজ করছেন? আপনি কে? কে আপনি বলুন? আমার কোনো কথারই কোনো প্রকার জবাব দিচ্ছে না ওই লোকটা। সে নিজের কাছে এতটাই মত্ত হয়ে আছে। হঠাৎই দেখলাম লোকটা অদৃশ্য হয়ে একটা নীল রঙের জন্তুতে পরিণত হলো। কি বীভৎস সেই জন্তুর আকৃতি, দেখলেই ভয় করে। লাল বর্ণের চোখ, হাত পায়ে তীক্ষ্ণ নখ, মনে হচ্ছে সর্বশীকে এই নখ দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমি আর সেইখানে এক মুহূর্তও দাঁড়ালাম না। তাড়াতাড়ি পা চালিয়ে আমি আমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাতাস অনেক তীব্র ছিল, তাড়াতাড়ি করে হাঁটতে পারছিলাম না। কোনো মতে হেলতে দুলতে দৌড়ে দৌড়ে নিজের প্রাণ হাতে করে নিয়ে দৌড়ে বাড়িতে এসে চট করে বিছানার উপর শটাঙ্গে শুয়ে পড়লাম। হাত পায়ে সর্বাঙ্গে খুব তীব্র ব্যথা অনুভব হচ্ছিল, মনে হচ্ছিল কেউ খুব জোরে আঘাত করেছে। হঠাৎই পাশের ছোট্ট একটা ছিদ্র জানলা দিয়ে একটা অদ্ভুত ভয়ানক দৃশ্য দেখতে পেলাম, যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলামই না। দেখলাম আমার বাড়ির পাশের বাড়িটার চালে সেই নীল রঙের অদ্ভুত প্রাণীটি হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। লাল দুটো রক্তবর্ণ, কি বীভৎস দেখতে লাগছে ওই অদ্ভুত জন্তুটিকে, যেন রাতের ভয়ানক দূত যে আমাকে নিয়ে যাবে তার সঙ্গে করে। আর এদিকে আমি বিছানার সঙ্গে যেন একেবারে পুরো লেপ্টে গিয়েছি, কিছুতেই উঠতে পারছি না বিছানা থেকে। আমার আমার বুকের
মধ্যে কেমন অশান্তি শুরু হয়েছে। ঘুমানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। হঠাৎ করেই একটা শব্দ হলো, তারপরেই এরপর আমার আর কিচ্ছুটি মনে নেই। আমি মনে হয় ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। একেবারে জ্ঞান ফিরেছিল সকালবেলা। উঠে দেখি ভোর হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে ওদিন রাতে কি আমি সঠিক দেখেছিলাম নাকি ভুল দেখেছিলাম। কিন্তু আজও আজও মনে হয় ওই ছায়াটা আমার পিছু নিয়ে বেড়ায়। যখন একা থাকি তখন আমার খুব ভয় করে, জানিস। তাই তো বলছি, ওই ঘটনাটা এখনো আমাকে সাড়া দেয়। আমাকে মনে করিয়ে দেয় সেই গরমের দিনের, সেই অন্ধকারময় রাত্রিটার কথা। আজকে তোদের বলে একটু হালকা হলাম, নইলে সারাটা জীবন নিজের মধ্যেই এই কথাটাকে চেপে রেখেছিলাম। আরে কি সব বলছো? ওসব হয়তো তোমার মনের ভুল ছিল। এমন নীল রঙের জন্তু আবার কোথা থেকে আসবে? তুমি মনে হয় সেদিন একটু ভুলভালই দেখেছিলে, বুঝলে। ও কোনো ভুল কথা বলছে না, ও সব ঠিকই বলছে। আমিও একবার ওই ভয়াল দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম। আমিও সেদিন নিজের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে বাধ্য হয়েছিলাম। একটু হলেই ও আমাকে ওই দিনই শেষ করে ফেলতো। ওই অদ্ভুত দেখতে প্রাণীটার দর্শন আমিও পেয়েছিলাম। কি ভয়ানক দেখতে ওই প্রাণীটাকে! কি বলছোটা কি হরিদা? তাহলে তো এটা খুবই সাংঘাতিক ব্যাপার। তার মানে বর্দা যা বলছিল তা সঠিক। ওই ওই মানুষরূপী অদ্ভুত প্রাণীটা সত্যিই রয়েছে, যার দেখা তুমিও পেয়েছো। হ্যাঁ, আমি কেন তোমাদের কাছে মিথ্যা কথা বলবো? আমি মিথ্যা কথা বলছি না, আমি সবটাই সত্যি কথা বলছি। ওই নীল রঙের অদ্ভুত প্রাণীটা আমারও পিছু নিয়েছিল গো। সেদিন যে আমি কেমন করে বেঁচেছিলাম সেটা শুধুমাত্র আমি জানি। সেদিন দিনটা ছিল অমাবস্যার রাত। এমনিতেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। তার ওপর আমার দোকান বন্ধ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি কিভাবে যে এত রাতে একলা এতটা পথ হেঁটে বাড়িতে যাব সেটাই ভাবি পাচ্ছিলাম না। অমাবস্যার রাত হওয়ার দরুন রাতে কিছুটা ঠাউর করা যাচ্ছিল না। চারিপাশে অন্ধকার, আর দূর থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া ডাক, যা আমার মনে আতঙ্ক আর ভয় সৃষ্টিতে সম্পূর্ণ ভূমিকা রেখেছিল গো। আমার অনেক ভয় করছিল ওই পথটা দিয়ে যেতে। হঠাৎই তাল দিঘি দিয়ে যাওয়ার সময় একটা কণ্ঠ ভেসে এলো। হরি, এই হরি। কেউ আমার নাম নিয়ে ডাকলো মনে হলো, কিন্তু কই, কাউকেই তো দেখছি না। তাহলে কে ডাকলো আমায়? আমি কি কানে ভুল শুনলাম? ভুলই শুনেছি হয়তো। না, হাঁটা শুরু করি। আমি যখনই এগোতে যাব তখনই ভয়ানক এক বিশাল জন্তু আমার সামনে এসে দাঁড়ালো। পথ আটকে এসে দাঁড়িয়ে গড়গড় করতে লাগলো। কি বীভৎস! গায়ে তীক্ষ্ণ নখ আর কাঁটা যুক্ত। ওই ভয়ঙ্কর জন্তুটাকে দেখে আমি তড়িকি মড়ি করে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আর পারছিলাম না। অনেক চেষ্টা করে কষ্ট করে দৌড়াতে দৌড়াতে আমি আমার ঠিক বাড়ির কাছে এসেই উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে গ্রামের অনেকে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু ওই জন্তুটাকে দেখতে পাইনি। আমার মনে হয় কি, ওই জন্তুটা সাধারণ কোনো জন্তু নয়, ও একটা মায়াবী জিন। ও কোনো সাধারণ জন্তু নয়, ও নরখাদক। যখন যার খুশি
তখন তারই রূপ ধারণ করতে পারে। সে কারণেই তো বদ্দা যা বলল, যে সে নাকি দেখেছে ওই জন্তুটাকে মানুষ হয়ে ওর সর্বশীকে খেতে। আমারও মনে হচ্ছে যে ও সাধারণ কোনো জন্তু হতেই পারে না, ভয়ানক জন্তু। এক কথায় ও একটা জন্তুই নয়, ও একটা জিন, জন্তুরূপী জিন। আমি তো এতদিন ভেবেছিলাম এই সম্মুখীন হয়তো আমি একাই হয়েছি, তার মানে আমি নয়, তুমিও এর সম্মুখীন হয়েছো, এমনকি গ্রামের মানুষরাও। তাহলে তো কোনো একটা বন্দোবস্ত করতেই হয়। আমাদের সবাইকে এখন সাবধানে থাকতে হবে। ওই অদ্ভুত প্রাণীটা আমাদের প্রথমবারে মারেনি, কিন্তু পরের বার তো মারতেও পারে। আমাদের গ্রামবাসীকেও সতর্ক করতে হবে, বিশেষ করে আমরা দুজন। আমাদের দুজনকে সাবধানে থাকতে হবে, কারণ আমি শুনেছি জিনরা নাকি যাকে দেখে তাকে শেষ করেই শান্ত হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, জিন নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন রাতটাও কিন্তু অনেক হয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলো। আর এখানে থাকতে হবে না, কাল আবার এসে তোমরা জিন ভূতের গল্প শুরু করো, বুঝলে? চলো এখন।